রাতে যখন পুরো পাড়া ঘুমিয়ে থাকে তখন আমি শুয়ে থাকি নিঃশব্দে। কখনো মনে হয় কি যেন নিঃশ্বাস নিচ্ছে পাশের ঘরে থাকা আরিব। হয়তো তখনও জেগে থাকে, আমি জানি না, কিন্তু যখন হঠাৎ দরজায় খুব নরম শব্দ হয়, টকটক, শব্দটুকু শুনেই বুঝি ও আবার এসেছে। আজও একইভাবে বলবে, আপু, আমি বর্ষায় ভয় পাই, ঝড়ের রাতে ঘুমাতে পারি না। জানি তার ভয় পাবার কথা না, ও 18 বছর বয়সের ছেলে, উচ্চটা আমার চেয়েও বেশি, কিন্তু ওর চোখ দুটোই কিছু আছে যেন বলতে চায়, আপু, তুমি বুঝো আমি কি চাই, কিন্তু মুখে কখনো বলে না, শুধু দাঁড়িয়ে থাকে দরজার ফাঁকে। আমিও চুপচাপ উঠে দরজা খুলি। আজও খুললাম। দরজা খুলতেই দেখলাম আরিব দাঁড়ানো, ছাতা ধরা না, বৃষ্টি নেই, কিন্তু চোখে যেন কোথাও ভিজে থাকা কাহিনী। আমি সরি আপু। ওর কণ্ঠ হালকা কাঁপা। আমি হাসলাম। আবার ভয় লাগছে বলেই কি আসছো? ও মাথা নেড়ে হ্যাঁ বলল, কিন্তু গলার স্বর তো ঠিক ভয়ের মতো শোনায় না। আমি বললাম, আয় ভিতরে ঢোক। দরজা বন্ধ করলাম। ও ধীরে ধীরে বিছানার পাশে এসে বসল। আমি ঘরের বাতি ডিম করে দিলাম। মৃদু আলোয় ওর মুখ দেখতে পাই। চোখ জোড়া নিচের দিকে নেমে যায়, তারপর আবার উঠে তাকায় আমার দিকে। যেই মুহূর্তে চোখে চোখ পড়ে যায়, আবারও মুখ ফিরিয়ে নেয়। আমি জিজ্ঞাসা করলাম, তোর কি সাহস নেই আমার দিকে তাকানোর? ও খুব ধীরে বলল, সাহস আছে আপু, কিন্তু কই থেকে বুঝব কোন সীমাটা পার করা যাবে আর কোনটা না? আমি দীর্ঘ নিঃশ্বাস নিলাম। ওর কথাই লুকানো অনুভূতির চাপে ঘরের বাতাস ভারী হয়ে গেল। আজ তুই ঘুমাবি? ও ধীরে মাথা নেড়ে বলল, হ্যাঁ প্লিজ। আমি বললাম, ঠিক আছে, কিন্তু চুপচাপ ঘুমাবি। ওর ঠোঁটে এক সাদা লাজুক হাসি এলো। আমি জানি ও বোঝে না, আমার নিজের ভেতরেও কিছু অদ্ভুত জেদ জমে আছে। কিছু বলা যায় না, কিন্তু অনুভব করা যায়। আমি আর একটা বালিশ দিলাম। ও মর্যাদা নিয়ে বালিশ নিল, যেন বোঝাতে চায় সম্মান আছে আমার। চোখে কোনো দুষ্টু খেলা ছিল না, শুধু টানা অদ্ভুত নীরবতা। আমি বিছানায় শুয়ে পড়লাম। ও পাশে শুল। আমাদের মাঝে একটু ফাঁকা দূরত্ব, কিন্তু সেই দূরত্বটাই যেন হাজার গল্পকে চাপা দেয়। বৃষ্টি না থাকলেও রাতের বাতাসে শীতলতা ছিল। হঠাৎ লাইভ চলে গেল। ঘর অন্ধকার। আরিব খুব আস্তে বলল, আপু, তুমি আছো তো? আমি বললাম, হ্যাঁ, চুপচাপ ঘুমা। আরিব নরম স্বরে বলল, আমি ঘুমাতে পারি যদি তোমার নিঃশ্বাস শুনতে পাই। আমি থমকে গেলাম। অন্ধকারে কথা কঠিন শোনায় না, বরং সত্যি শোনায়। হয়তো আমি নিজেও এমনটা চাই। আমি কোনো উত্তর দিলাম না, শুধু শ্বাস টেনে ধীরে ছাড়লাম। ও সত্যি শুনছে কিনা জানি না, কিন্তু পরের নিঃশ্বাসের ফাঁকে অনুভব করলাম ও একটু কাছে এসেছে, হয়তো কয়েক ইঞ্চি। আমি বললাম, আরিব দূরে থাক। ও থেমে গেল, কিন্তু বলল, আমি দূরে আছি আপু, শুধু মনে হচ্ছে তুমি কাছে। ওর কণ্ঠ অদ্ভুত শান্ত। আমি খানিক চুপ থেকে খুব নরম করে বললাম, আমি তোর বড়, আমি তোর প্রতিবেশী আপু। এই বলে নিজেকে বোঝাতে চাইছিলাম, কিন্তু ভেতরে কেউ ফিসফিস করে বলছে, তুমি তার থেকে দূরে থাকতে চাও সত্যি। আরিব আবার বলল, তুমি ঘুমাও, আমি আছি এখানে, ভয় পেও না। আমি হালকা হাসলাম, বললাম, আমি ভয় পাই? আরিব ফিসফিস করল, আমি পাই, তোমাকে হারানোর ভয়। আমি কথা বলতে পারলাম না। নিঃশব্দ রাত আমাদের ভেতরের অজানা টেনশন টেনে নিয়ে গেল ভেতরের কোনো অদেখা জায়গায়। বাইরে দূরে কুকুরের ডাক শোনা গেল। হাওয়া এসে পর্দা নড়াল। আমি চোখ বন্ধ করলাম, কিন্তু ঘুম এলো না, কেননা পাশে থাকা মানুষটা নীরব থাকলেও উপস্থিতি নিজের মতো কথা বলে যায়। কিছু অনুভূতি বলা যায় না, শুধু থাকা যায়। সেই অনুভূতির আলোতে অন্ধকার বিছানায় দুজন দুদিক তাকিয়ে থাকা, অথচ ইচ্ছে করে না কেউ যেন দূরে যায় না। আঙুলে স্পর্শ নয়, শুধু নিঃশ্বাসের দূরত্বে ভেসে থাকা বন্ধন। আমাদের মাঝে নামহীন এক কামনা, না বলা সত্যি। চুপচাপ ও পাশে ছিল, আমি পাশে ছিলাম। রাত চলছিল। রাতের ভেতরে সময় কেমন থমকে যায় জানি না, কিন্তু তখন মনে হচ্ছিল মিনিটগুলো হাঁটছে খুব আস্তে। হয়তো আমি চোখ বন্ধ রেখেছিলাম, কিন্তু ঘুম আসেনি। আরিবও রঙছে না, শুধু মাঝে মাঝে তার নিঃশ্বাসের শব্দ বদলে যায়, কখনো ভারী হয়, কখনো শান্ত, যেন সে নিজেই নিজের অনুভূতিকে ধরে রাখতে চায়। অন্ধকারে কখনো শরীর দেখা যায় না, কিন্তু উপস্থিতি খুব স্পষ্ট হয়ে ওঠে। আমি উঠে বসলাম, একটু আরিবও রণল। আপু ঘুমাও তো? বললাম, ঘুম আসছে না।
আরিফ বলল, জানি, তুমি যখন চুপ থাকো তখনও তোমার ভেতর কথা চলে। আমি অবাক চোখ মেলে তাকালাম, যদিও ও দেখতে পাচ্ছে। আমি বললাম, এত বুঝিস আমাকে? ও নরম হাসি দিল, কণ্ঠের শব্দে টের পেলাম। বলে উঠল, আমি জানি তুমি এমন ভান করো যেন কিছুই লাগে না, অথচ ভেতরে কত কিছু আটকে রাখো। কেন জানো? কারণ তুমি কাউকে তোমার ভেতরের দরজা খোলার সুযোগ দাও না। আমি একটু বিরক্ত হলাম, অথবা ভয় পেলাম, জানি না। বললাম, বেশি চালাক হইও না। আরিফ ধীরে বলল, আমি চালাক না, তোমার কাছে সত্যি বলি, ভুল হলে শাসিও। আমি চুপ করলাম। নরম হাওয়ায় জানালার কাজ একটু কাঁপল। আমি বললাম, কাল সকালে আবার সবাই বলবে তুমি রাতে আমার রুমে ছিলে, তুমি ভয় পাস না? আরিফ বলল, ভয় পাই, কিন্তু শুধু তোমাকে হারানোর ভয়। আমি বিরক্ত না বিশ্বাস না কি ছিল জানি না, তবুও বললাম, এটা বলিস না। ও নরম হেসে বলল, তুমি না শুনলেও সত্যি থেকে যায়। আমি পাশ ফিরলাম, ও পাশ ফিরল। আমাদের মাঝে খালি জায়গাটা তখন এমন লাগছিল যেন কোনো পাতলা কিন্তু স্বচ্ছ নীরবতা দাঁড়িয়ে আছে, একটু শব্দ হলেই ফেটে যাবে। এত চুপচাপ ছিল সব যে দূরে কোনো গাড়ির শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। হঠাৎ আরিফ খুব ধীরে বলল, আপু, তোমার হাতটা একটু কাছে ছিল। আমি নিজের অজান্তেই শ্বাস থামিয়ে দিলাম। ও ছুঁয়ে দেয়নি, শুধু বলল। আমি বললাম, তুই যদি মনে করিস সাহস খুব বেশি তবে ভুল করিস, আমি কারো নিয়ম ভাঙি না। আরিফ বলল, জানি, তাই তো তোমার পাশে থাকতে ভয় হয়, মনে হয় তুমি হঠাৎ দূরে সরে যাবে। আমি বললাম, হয়তো যাব, যদি মনে হয় তুমি সীমা পার হচ্ছ। ও চুপ করে রইল, কিন্তু নরম স্বরে বলল, আমি কখনো তোমাকে অস্বস্তি দেব না। আমি শুধু এতটাই কাছে থাকতে চাই যতটা তুমি অনুমতি দাও। তোমার পাশেই থাকলেই শান্তি লাগে, তোমার নীরবতায় কথা বলে। আমি ধীরে নিঃশ্বাস ছাড়লাম। রাত খুব গভীর তখন, বাইরে আকাশে মেঘ চলে যাচ্ছিল। আমি বললাম, চোখ বন্ধ কর, ঘুমা। আরিফ বলল, তুমি ঘুমাও, আমি পাহারা দিচ্ছি। আমি হালকা হেসে বললাম, কি থেকে পাহারা? আরিফ বলল, যেগুলো তোমাকে কষ্ট দেয় সেগুলো থেকে। আমি মিষ্টি বিরক্তিতে বললাম, ভাবনা তুমি আমার গার্ডিয়ান এঞ্জেল? আরিফ খুব আস্তে হাসল, বলল, না, আমি তোমার কিছু হতে চাই না, শুধু চাই তুমি জানো আমি এখানে আছি। আমার হাঁপ ছুটে গেল, যেন মনে হলো কেউ আমার বুকের ভেতর লুকানো ভার নিয়ে গেছে, হালকা করে। তারপর কোনো শব্দ হলো না, শুধু নিঃশ্বাস এবং দূরের হাওয়ার আওয়াজ। অনেকক্ষণ পরে আমি বললাম, আরিফ, তুই কখনো ভাবিস আমি তোর কথা ভাবি? ও একটু থামল, খুব আস্তে বলল, না, ভাবি না। যদি ভাবি তবে বেশি আশা করে ফেলব। আমি আর কিছু বললাম না, কিন্তু ভেতরে কোথাও অদ্ভুত নরম ব্যথা হচ্ছিল, জানি না কেন। কারো অসহায় সত্যি কখনো কখনো সবচেয়ে ভারী লাগে। কিছু মুহূর্ত এমন যে কেউ কথা না বললেও তার হৃদয়ে লিখে যায়। আমি ধীরে বললাম, আরিফ, চোখ বন্ধ কর। ও বলল, তুমি থাকলে ভয় লাগে না, তোমাকে হারাতে ভয় লাগে। আমি আর কিছু বলিনি। অন্ধকারে নীরবতা গলে আবার নতুন টান তৈরি হল। আমরা কেউ এদিক সেদিক তাকালাম না, শুধু রাত আমাদের চারপাশে জমে রইল। রাতের মাঝখানে আমি বুঝতে পারছিলাম ঘুম আসছে না। ঘরের ভেতরকার স্তব্ধতা যেন কারো নরম হাতে ছুঁয়ে রাখা একটা অনুভূতি। আরিফ নড়ল না, কিন্তু আমি টের পাচ্ছিলাম ওর শরীরের উষ্ণতা। খুব কাছে নয়, তবু খুব দূরেও নয়। এখন আমি পাশ ফিরে তাকাতে পারতাম, কিন্তু নিজেকে আটকাতে হলো, কারণ এদিক তাকালে হয়তো কথার বাইরে কিছু দেখতাম যেটা আমরা কেউ বলতে চাই না। অন্ধকার এত ঘন ছিল যে তবুও একটা মৃদু আলো মানুষ চোখে তৈরি হচ্ছিল, যেখানে ওর মুখ দেখা যায়, শান্ত, নরম, কিন্তু বুকের ভেতরে ঢেউ আড়াল করে রাখা। আমি বললাম, আরিফ, তুই জেগে আছিস? খুব আস্তে বললাম, যেন বাতাসও না শোনে। আরিফও খুব ধীরে বলল, হ্যাঁ আপু, ঘুম আসছে না। আমি বললাম, কেন? ও বলল, তুমি থাকলে মাথা শান্ত হয়, কিন্তু বুক অদ্ভুত টেনে ধরে, যেন কিছু বলার দরকার, অথচ বলা যাবে না। আমি ঠোঁট কামড়ালাম। কথা তো সাধারণ, অথচ শব্দের মধ্যে কতটা কাঁচা অনুভূতি ছিল। বললাম, কথা না বলাই ভালো, হয়তো বেশি বলা মানে নিজেকে হারানো। আরিফ বলল, হয়তো, কিন্তু কিছু না বললে মন ব্যথা করে আপু। আমি বললাম, তুই কেন ব্যথা পাস? আরিফ থামল, তারপর খুব ধীরে বলল, কারণ আমি এমন কাউকে চেয়েছি কখনো যে আমাকে বুঝবে, আর সে তুমি, কিন্তু তুমি আমার না। আমি কথা হারালাম, হৃদয় হালকা কেঁপে উঠল,
কিছু শব্দ বুকের ভেতরেই আটকে রইল। বললাম, আরিব, এসব না বলাই ভালো। তুমি ছোট ছিলে একসময়, এখন বড় হয়েছ, কিন্তু এই কথাগুলো বলা মানে এক অদ্ভুত ঝড় তৈরি করা। আরিব বলল, আমি ঝড় চাই না আপু, তোমার পাশে নীরবে থাকাই শান্তি। কিন্তু সত্যিটা বুকের ভেতরে ব্লেডের মতো লাগে। তোমার দিকে তাকাতে পারি না কখনো, পারি? আবার দূলে তাকাতেও পারি না। তাই তো এমন রাতে চলে আসি তোমার কাছে, যেন ভেতরটা শান্ত হয়। আমি চোখ বন্ধ করলাম। কে কাকে শান্ত করছে বোঝা মুশকিল। সেই মুহূর্তে মনে হচ্ছিল আমি কোনো প্রাচীর তুলে রেখেছি নিজের চারপাশে, আর আরিব খুব নীরবে ওই দেয়ালের সামনে বসে থাকে। আমি বললাম, আরিব, তুই কাল চলে যাস। একটু হেসে বললাম, না মানে আজ রাতে ঘুমা, কাল সকালে বাড়ি যা, নিজের রুমে শুবি। ও বলল, জানি, আমি তোমাকে আটকে রাখতে চাই না, তুমি স্বাধীন।